আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের শুরুতেই বলে রাখতেছি যে এইখানে যে কথাবার্তা বলবো সেটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত মতামত। এর মতের সাথে আপনার নাও মিলতে পারে। এটা একান্তই আমার ব্যক্তিগত আইডিওলজি। যদি আপনি এই মতের বিরুদ্ধে হন তবে অবশ্যই আমাকে কমেন্টে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। কিন্তু অবশ্যই সেটা গালাগালির মাধ্যমে নয়, নিয়মতান্ত্রিকভাবে আপনার আইডিওলজি আপনি প্রকাশ করতে পারবেন। এখন আজকে আসলে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু আমি কোনো পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ডের লোক না এবং আমি অত শত পলিটিক্যালি ইনভলভডও না, এই জন্য আমি অনেক কিছু জানিও না। পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টও না আমি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সব লোকই একজন পলিটিক্যাল পার্সন হয়ে উঠেছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছে। কারণ আমরা আপামর জনসাধারণ এই দীর্ঘ 15 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মাত্র 15 দিনে এই ভয়ঙ্কর দানবের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আপনার কি মনে হয় যে আমরা আসলেই এই দানবের থেকে মুক্তি পেয়েছি? আপনি যদি মনে করেন যে ছাত্র আন্দোলন করার পরে এই ফ্যাসিজমের বিদায় হয়ে গেছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এর মানে সে তার কার্যকলাপ বন্ধ করে দিয়েছে, তার মানে আপনি ভুলের মধ্যে আছেন। আপনার যুদ্ধ শেষ হয় নাই, বরং এখান থেকে আপনার যুদ্ধ শুরু হয়েছে। এখন এই কয়েক বছরে আমার ইনটিউশন পাওয়ার দিয়ে আমি নিজেকে জ্যোতিষ হিসাবে সাব্যস্ত করতে রাজি না। আমি কিছু পলিটিক্যাল ব্যাখ্যা দাঁড় করাবো যে আগামীতে কি কি ঘটনা হইতে পারে। সেক্ষেত্রে আমি প্রথমেই বলে নেই যে আপনি যদি মনে করেন যে এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল, তবে সেই ক্ষেত্রে আপনি প্রথমেই একটা ভুল তথ্যের মধ্যে আছেন। দেখেন, শুরুতে যখন আন্দোলনটা শুধুমাত্র কোটা নিয়ে ছিল, অর্থাৎ কোটা সংস্কারের পক্ষে আন্দোলন, তখন সেটাতে শুধুমাত্র ছাত্রদের অংশগ্রহণ ছিল। কিন্তু এরপরে, অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে যখন আবার নতুন করে আন্দোলন জোরে সোরে সরব হয়ে ওঠে এবং পুরো বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, তখন সেটা আর মূলত ছাত্রদের হাতে ছিল না। সেটা অলরেডি সাধারণ জনতার আন্দোলন হয়ে গিয়েছিল। কারণ প্রত্যেকটা মানুষই, বাংলাদেশের আপামর জনসাধারণ চেয়েছিল যে এই ফ্যাসিজমের নিপাত হোক। সেক্ষেত্রে আপনি আমি যেরকম সমান গুরুত্বপূর্ণ ছাত্র হিসাবে, তেমনি ছাত্র দল, ছাত্র শিবির, বিএনপি, জামায়াতে ইসলাম, তারপরে সাধারণ শ্রমজীবী মানুষ, গৃহিণী, সর্বস্তরের মানুষ এইখানে ইনভলভ ছিল। কারণ সেক্ষেত্রে এই আন্দোলন যে শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, সেটা বলার কোনো ব্যত্যয় আশা করি কেউ করবেন না। এইখানে আপনারা সবাই এক হবেন আমার মনে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে শেখ হাসিনা চাইলে এই ঘটনাটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারতেন, কিন্তু তার যে এই 14-15 বছরে একচেটিয়া শাসন ব্যবস্থা যেভাবে তিনি দেশকে পরিচালনা করেছেন, সেক্ষেত্রে আসলে তার মধ্যে যে একটা ইগোটিক ব্যাপার ছিল যে না, আমি যা বলবো ওইটাই ঠিক, আমার উপরে কেউ কথা বললে তাকে গুম করে দেওয়া হবে, হত্যা করা হবে, কিংবা তাকে ধামাচাপা দিয়ে দিব। এই যে তার মধ্যে একটা স্বেচ্ছাচারিতা মনোভাবের জন্য সে ছাত্রদের সাথে আলোচনায় বসতেও রাজি হয় নাই, বরঞ্চ বিভিন্ন ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে ছাত্রদেরকে আরও উস্কিয়ে দেয়। সে যদি প্রথম দিকেই ছাত্রদের দাবি মেনে নিত, তাদের সাথে আলোচনায় বসতো, তাদের সাথে নির্বিচারে ছাত্রলীগের গুন্ডা বাহিনী লেলিয়ে না দিত, তবে মনে হয় যে আন্দোলনটা ওইখানেই ধামাচাপা দেয়া যাইত। তার আগে একটা ব্যাপার উল্লেখ করে রাখি যে এর আগেও কিন্তু সরকার পতনের আন্দোলন হয়েছিল, যেই ব্যাপারটা এই মাত্র 15 দিনে ঘটে গেছে, অর্থাৎ ফ্যাসিজমের বিরুদ্ধে যে সংগ্রাম,
দীর্ঘ 14-15 বছর ধরে কিন্তু বিএনপি এই সংগ্রামটাই করে আসছিল, যে তারাও চাইছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন হোক, এই নিরপেক্ষ নির্বাচন হোক। যেই আন্দোলনটা বিএনপি 15 বছর ধরে করে আসছিল, সেইটা ছাত্রদের মদদে, আমি বলতে চাই যে ছাত্ররা এইখানে যুক্ত ছিল এবং আপামর জনসাধারণ, সেখানে রাজনীতিবিদরাও কোনো দলীয় ব্যানার ছাড়া যখন এই আন্দোলনে সম্পৃক্ত হয়, সেটা সামাল দেওয়ার মতো ক্ষমতা আর শেখ হাসিনার ছিল না। তখন সেটা জনতার আন্দোলন হয়ে গিয়েছে। এর আগে যখনই কোনো আন্দোলন করতে গিয়েছে, তখন তাকে শিবির, জঙ্গি, জামাত, বিএনপির দোসর এইগুলা বলে নির্যাতন করা হইতো। কিন্তু এখন যখন দেখলো যে এইখানে আর বিএনপি জামাতের হাত নাই, এইখানে হচ্ছে ছাত্ররা হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা, সেক্ষেত্রে তারা আর দায় চাপাইয়াও এটারে কিছুই করতে পারে নাই। যখন জনতা বুঝে গেছে যে এই ফ্যাসিস্ট সরকার তার সীমা লঙ্ঘন করে ফেলেছে, তখন আসলে আর তারা আর ঘরে বসে থাকে নাই। এখানে যেমন ছাত্ররাও নিহত হয়েছে, সেরকম সাধারণ জনগণও নিহত হয়েছে, ছাত্র দলের কর্মীরাও নিহত হয়েছে, ছাত্র শিবিরের লোকজনও নিহত হয়েছে অনেক। তো সেক্ষেত্রে বলতে পারি যে এই আন্দোলনটা কখনোই একমাত্র ছাত্রদের আন্দোলন এটা বলা চলে না। যেহেতু এই আন্দোলনটা জনগণের, সেহেতু শুধু ক্রেডিটেবিলিটি ছাত্ররা নিয়ে নিলে সেটা আসলে এখানেই একটা বৈষম্যের সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি। 2 নম্বর কথা হচ্ছে যে শেখ হাসিনা বিদেশে যখন পালিয়ে গেল, অর্থাৎ ভারতে যখন পালিয়ে গেল, তখন তার অবশ্যই উচিত ছিল তার নেতা কর্মীদের দিক বিবেচনায় রাখা। তার উচিত ছিল অন্তত একটা উপদেষ্টা কর্মী অথবা উপদেষ্টা নিয়োগ করে, যে আমার বর্তমানে আওয়ামী লীগের হাল ধরবেন অমুক ব্যক্তি, সেরকম একজন উপদেষ্টা নিয়োগ করে দেয়া। যেমনটা বিএনপির এই দুঃসময়ের 15 বছরে হাল ধরেছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সেরকম আওয়ামী লীগেরও উচিত ছিল এরকম একজন কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এই দলের দায়িত্ব দেয়া। কিন্তু সেটা তিনি না করে বিদেশে পালায়ে গেলেন এবং কারো সাথে কোনো আলোচনাও করলেন না, আলোচনার সুযোগ করতেও দিলেন না। এর মধ্যে আবার জয় এসে পুরো দোষ ভার চাপায় দিল বাংলাদেশের জনগণের উপর, যে বাংলাদেশের জনগণ আমার পরিবারের দুঃসময়ে পাশে থাকে নাই, হ্যান ত্যান, যেগুলো তাদের আসল হচ্ছে এত বছর ধরে যেই কথাগুলো তারা বলে মানুষকে আসলে নিপীড়ন করে আসছিল, সেই কথাগুলাই তারা বলে গেছে। এবং এইটাও বলছে যে আমি আমার কর্মীদের কোনো দায়ভার নিতে পারবো না, আপনারা আপনারটা নিজ নিজ দায়িত্বে বুঝে যান। তো ইন্ডিয়া পালায় যাওয়ার পরেও শেখ হাসিনার কিন্তু চক্রান্ত এখনো শেষ হয় না। আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ আর কামব্যাক করতে পারবে না, সেটা আসলে আপনি একটা ভুলের মহাসাগরে আছেন। কারণ আওয়ামী লীগ একটা ছোটোখাটো দল না, এটা একটা বাংলাদেশ নয় বরং এশিয়ার মধ্যে একটা বৃহৎ রাজনৈতিক দল। হয়তো আওয়ামী লীগের নেতা কর্ণধার শেখ হাসিনা হয়তো নাই, কিন্তু তার অবর্তমানে এখনও বাংলাদেশে তার লাখ লাখ কর্মী আত্মগোপনে আছে। কিন্তু এরাই যদি আবার অর্গানাইজড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আর পিছু হটার উপায়ও থাকবে না। কেন বললাম? দেখেন, আন্দোলন কিন্তু একদিনে হয় না, আর আন্দোলন কিন্তু ডেইলিও হয় না। একটা লোহা যখন গরম থাকে, সেই গরম অবস্থায় বাড়ি দিতে হয়, ঠান্ডা হয়ে গেলে ওই লোহায় আর কোনো কাজ হয় না। এখন ধরেন এই যে তত্ত্বাবধায়ক সরকার, যদি সে মিনিমাম 3 থেকে 4 বছর সময় নেয়, এর মধ্যে দেখবেন যে আওয়ামী লীগও অলরেডি সুসংগঠিত হয়ে গেছে এবং শেখ হাসিনা তার যে কলকাঠি, সে ইন্ডিয়ায় বসে নির্দ্বিধায় চালায় যেতে পারবে। অলরেডি কিন্তু সে তার ষড়যন্ত্রের বিভিন্ন নমুনা আমাদেরকে অলরেডি দেখায় দিছে। যেমন ধরেন এই যে গোপালগঞ্জে অলরেডি আন্দোলন হচ্ছে তার ইন্ধনে,
আর অলরেডি বিচারপতিরা একটা কু করার সিদ্ধান্ত নিয়েছিল, ছাত্র জনতা সেইটারে ঠেকাই দিছে। তারপরে হচ্ছে তাদের যে ট্রাম্প কার্ড, আওয়ামী লীগের এই দীর্ঘ 15 বছরের এই অত্যাচার নিপীড়নের, অর্থাৎ তাদের জোর করে ক্ষমতায় থাকার অন্যতম দুইটা অস্ত্র ছিল, এক হচ্ছে সংখ্যালঘুদের নিপীড়নের কথা বলা, আর 2 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। তারা এই দুইটা বিক্রি করেই এত বছর মানুষকে ধোঁকাবাজি দিয়ে আসছিল। দেখেন, আওয়ামী লীগের সময়ে সবচেয়ে সুবিধাবাদী দল ছিল এই সংখ্যালঘুরা। এখন যাদের বাড়িতে হামলা হচ্ছে, এইগুলা হচ্ছে সাধারণ হিন্দু বা সাধারণ জনতার বাড়িতে হামলা হচ্ছে না, এগুলো সবগুলো হচ্ছে পলিটিক্যাল বাড়িতে হামলা হচ্ছে। আমি এটা বলতে চাবো না যে পলিটিক্যাল মানুষজন না, তাদের পিটিয়ে মেরে ফেলো, তাদের ঘরবাড়ি ভেঙে ফেলো, এরকম না। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন যে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা এই বিগত 15 বছরে কি করেছে, তারা কি অপকর্ম এই 15 বছরে করেছে। যতটা হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছে তার থেকে বেশি আক্রমণ হয়েছে মুসলিমদের বাড়ি। আপনার এই বক্তব্য দিতে পারবেন না যে শুধু হিন্দুদের বাড়ি বাছাই করে আক্রমণ করছে, এমন কিন্তু না। আসলে এটা হচ্ছে, এক তো তাদের আওয়ামী লীগ এখন কোণঠাসা, দীর্ঘ 15 বছরের অত্যাচার যা করেছে সেটার ফল তো তার একটু হলেও ভোগ করতে হবে। 2 নম্বর হচ্ছে তাদের যে ট্রাম্প কার্ড সংখ্যালঘু, সেইটাকে ইস্যু করে তারা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে, যে ভারত থেকে তারা বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছে, বিভিন্নভাবে গণমিডিয়ার মাধ্যমে প্রচার করছে, অপপ্রচার চালাচ্ছে, যে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে, এই দেশের মানুষ জঙ্গি, এরা জঙ্গিবাদে সম্পৃক্ত। খেয়াল করে দেখবেন যে আওয়ামী শাসনের আমলে মানুষ ঠিকমতো যদি কেউ ভদ্রভাবে চলাফেরা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমাদের মতো যুবক যারা, তাদেরকে জঙ্গি বানায় দিত, তাদেরকে শিবির বানায় দিত। কোনো ধর্মীয় বই পড়তে গেলে সেটা উগ্রবাদী বই বলে চালায় দিত। যেমন আবরার ফাহাদ তার জ্বলন্ত নমুনা, আপনারা জানেন, ভারত বিরোধী ছিল, তার বাসায় অপরাধ ছিল, তার হলরুমে কিছু ধর্মীয় বই পাওয়া গেছে, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোরআন হাদিসের কথা বলে, সেই জন্য সে শিবির। তারা শিবিরকে নিধন করা জায়েজ মনে করে ফেলেছিল, যে আওয়ামী লীগ যদি একটা মানুষ শিবির হয় তবে তাকে মেরে ফেলা জায়েজ, এরকম একটা আইডিওলজিতে বিশ্বাস করত, এবং তারা সেইরকম দেশটাকে সেইরকমভাবে বানাইয়াও ফেলছে। এখন এই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়িতে হামলা হলে সেইখানে মানুষ সিম্পেথি নিচ্ছে, যে হামলা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। আসল তো যারা সংখ্যালঘু, যারা সাধারণ সংখ্যালঘু নাগরিক, তাদের বাড়িতে কেউই হামলা করে নাই। যারা দালালি করছে এতদিন, আওয়ামী লীগের পাচাটা গোলামি করছে, খেয়াল করে দেখবেন এলাকার যত পাতি নেতা হিন্দু, তারাই বেশি উগ্রবাদী আচরণ করত, তারাই এলাকার মানুষদের কোণঠাসা করে রাখত। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার নিজের এলাকায় গিয়ে খোঁজ করে দেখতে পারেন যে আমার এই এলাকার যারা হিন্দু ছিল, আওয়ামী লীগের রাজনীতি করত, তাদের এই দীর্ঘ 15 বছরের জীবনযাত্রা কেমন ছিল। আর কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, যে আমি একেবারেই অস্বীকার করব না যে সাধারণ বাড়িঘরেও হামলা হয় নাই, এমন না। দেখেন, আওয়ামী লীগ যখন নিজে ডুবলো, তখন সে তো নিজে ডুবে নাই, সাথে করে পুরো একটা জাতিকে ডুবাই দিয়ে গেছে। একটা দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সে জনগণের সাথে কত বড় একটা ধোঁকাবাজি করে, বেইমানি করে সেই দেশ ত্যাগ করলো, পুলিশকে জনতার মুখোমুখি করায় দিল। তো পুলিশ, সেনাবাহিনী, তারপরে হচ্ছে সরকার, কেউই যখন দেশে সক্রিয় থাকবে না, তখন তো অপরাধ এমনিতেই হবে। সেটা আপনি যদি এই সরকারের কথা বলেন, এমন না, এটা 1971-এর মুক্তিযুদ্ধের সময়ও হয়েছে।
1971 সালের যুদ্ধের পরে প্রচুর ঘরবাড়ি লুট হয়েছে, মানুষ রাত জেগে পাহারা দিত, কারণ তখন সরকার ব্যবস্থা তখনও গড়ে ওঠে নাই, তখনও মিলিটারি সংগঠিত হয় নাই। সেই সুযোগে কিছু কুচক্রী মহল, কিছু লোক এই হামলা ঘটাইছে। এখন বর্তমানেও এই পরিস্থিতি, যে দেখছে যে দেশে পুলিশ নাই, আইন নাই, প্রশাসন নাই, সব কিছু বন্ধ, এই সুযোগে লুটপাট করে নিয়েছে। সেখানে সব দোষ যে আপনি বিএনপির ঘাড়ে চাপাবেন এমন না, সেখানে আওয়ামী লীগের লোকজনও আছে, ইতিমধ্যে অনেকজন ধরাও পড়ছে, সাধারণ টোকাই শ্রেণীর লোক আছে, সংঘবদ্ধ ডাকাত আছে, তারপরে বিভিন্ন উগ্রবাদী লোক আছে, যারা হচ্ছে এই সুযোগে ফাঁকা মাঠে গোল দেওয়ার পায়তারা করেছিল, যে এখন প্রশাসন নাই, এই সুযোগে একটু লুটপাট করে নেই। এখন আপনি যদি একতরফাভাবে বিএনপিকে দোষ দেন, দেখেন দীর্ঘ 15 বছর কিন্তু তারা অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে আসছে। আপনার আমার ঘরবাড়ি ছেড়ে পালায়ে থাকা লাগে নাই, কারণ আপনি আমি রাজনীতি করি নাই। তারা দীর্ঘ 15 বছর রাজনীতি করছে। আমি অনেক মানুষকে চিনি যারা বিএনপির সাথে সম্পৃক্ত, যারা দীর্ঘ 15 বছরে নিজের বাড়িতে পা দিতে পারে নাই। এক একজনের নামে 30-40টা হামলা মামলার ঘটনা ছিল। তো সেই লোকেরা এখন যখন দেখছে যে আওয়ামী লীগ কোণঠাসা, তারা কিন্তু সেই প্রতিহিংসার রাজনীতি করে নাই। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আছে, সেটা অস্বীকার করি না, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এখন নিজেরাই মন্দির পাহারা দিচ্ছে, সামাজিক কাজ করছে, এবং তারাই নিজেরা অনেককে নিরুৎসাহিত করছে যে আপনারা মারামারি হানাহানি করেন না। এখন মেইন কথা হচ্ছে যে আমি বিএনপির এখানে দালালি করতেও আসি নাই, কিছু করতেও আসি নাই। আমি আমার আইডিওলজি থেকে বলি যে এই বাংলাদেশে যদি সংগঠিত কোনো দল থাকে, রাজনৈতিক দল, সেক্ষেত্রে 3টা দলকে আমি প্রাধান্য দিব: আওয়ামী লীগ, বিএনপি এবং হচ্ছে জামাতে ইসলাম। এখন খেয়াল করেন, বর্তমানে যে ছাত্র জনতা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা নতুন পলিটিক্যাল পার্টি করার সিদ্ধান্ত নিছেন, সেক্ষেত্রে অনেকে বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকার 5-6 বছর ধরে শাসন করবে, এর মধ্যে ছাত্ররা একটা পলিটিক্যাল পার্টি গঠন করবে, তারপরে নির্বাচন হবে যাতে একটা অপোনেন্ট পার্টি পাওয়া যায়। এই 5-6 বছরে দেশের যে কত পরিবর্তন হবে সেটা কি আপনি বুঝতে পারতেছেন? ছাত্ররা যদি পলিটিক্যাল পার্টি করে, আপনার কি মনে হয় তারা দেশে বিপ্লব ঘটাতে পারবে, শাসন ক্ষমতায় আসতে পারবে? আমার কিন্তু মনে হয় না। এইরকম কিন্তু নুরুল হক নূরও একটা ছাত্র সংগঠন গঠন করেছিল, তার অবস্থা কি আপনারা সেটা ভালো করেই জানেন। কারণ বাংলাদেশের মানুষ দল বলতে চিনে বিএনপি এবং আওয়ামী লীগ। এই 5-6 বছরে আওয়ামী লীগ যদি আবার মাঠে ঘুরে দাঁড়ায়, সেটা গোপনে হোক কিংবা ওপেনে হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এই আন্দোলন, সেই আন্দোলনের আর ফলাফলই থাকলো না। ছাত্রদের দ্বারা পলিটিক্যাল পার্টি গঠন করার চেয়ে আমি মনে করি যত ধরনের ছাত্র রাজনীতি আছে সব কিছু বন্ধ করে দেয়া, না থাকবে কোনো ছাত্রদল, ছাত্র শিবির কিন্তু এবং ছাত্রলীগ, বরং একটা ছাত্র সংসদের নির্বাচন করা, অর্থাৎ প্রত্যেক ইনস্টিটিউশনে কোনো ছাত্রলীগ, ছাত্র শিবির এইরকম কোনো পলিটিক্যাল পার্টি থাকবে না যারা লেজুর ভিত্তিক রাজনীতি করবে, অর্থাৎ কোনো একটা দলের গোলামি করবে, যাদেরকে ব্যবহার করে চাঁদাবাজি, লুটতরাজ, অগ্নিসন্ত্রাস ইত্যাদি ঘটনা ঘটানো হবে। বরঞ্চ একটা ছাত্র সংসদ পদ্ধতি যদি গঠন করা যায়, সেক্ষেত্রে প্রত্যেকটা ইনস্টিটিউশনে আলাদা করে ছাত্র সংসদ পদ্ধতি থাকবে, যাদের কাজ হবে ওই ইনস্টিটিউশনের সব কিছুকে জবাবদিহির আওতায় আনা। এখন আর ছাত্রলীগ চাঁদাবাজি করতে পারবে না, ছাত্র দল লুটতরাজ, অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড ঘটাতে পারবে না, বরঞ্চ একটা
ছাত্র সংসদ গঠন করবে, যাদের কাজ হচ্ছে ওই ইনস্টিটিউশনের কিভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা যায় সেটা করা। সেক্ষেত্রে তারা যখন তাদের ছাত্র জীবন শেষ করবে, এরপরে যদি কেউ পলিটিক্যালি ইনভলভড হইতে চায়, সেক্ষেত্রে যে যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিজ নিজ রাজনীতি বেছে নিতে পারবেন বলে আমি মনে করি। তবে যদি ছাত্র সংসদ নির্বাচিত হয়, তাদের সব ইনস্টিটিউশনের যদি একটা ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ সবাই যদি সংগঠিত থাকে, যেরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেরকম একটা সুসংগঠিত প্যানেল থাকে, যাদের কাজ হবে সরকারের গঠনমূলক সমালোচনা করা। যখনই সরকার কোনো তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য জনগণের সাথে প্রতারণা করবে, তখনই যেন এই ছাত্র সংসদ শক্ত হাতে দমন করতে পারে। অর্থাৎ জনগণের ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করা যায়, সেটা ছাত্রদের মধ্য দিয়ে হোক, সাধারণ জনগণের মধ্য দিয়ে হোক। অর্থাৎ সাধারণ জনগণের প্রতিফলন যেন ছাত্রদের মধ্য দিয়ে সরকারের কাছে প্রস্তাব করা যায়। কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন যাতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আপনি যদি মনে করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি এখন একটা সংগঠন করে, তারপরে সেটা নির্বাচনে অংশগ্রহণ করে, তারপরে সরকার গঠন করে, সেক্ষেত্রে সেটা আরও হিতে বিপরীত হবে। কারণ ছাত্ররা যদি সংসদে গিয়ে আপনার দেশভারের পরিচালনা নেয়, তবে সেক্ষেত্রে ছাত্র সমাজের অধিকাংশই আবার সেই আগের মতোই দখলবাজ, লুটতরাজ, চাঁদাবাজ ইত্যাদির দিকে ঝুঁকে পড়বে। সকল ধরনের ছাত্র রাজনীতি বন্ধ করে বরঞ্চ ছাত্র সংসদ গঠন করে একটা সুসংগঠিত সংগঠন গঠন করা হবে, যেটার কাজই হচ্ছে সরকারের সমালোচনা করা বা সরকারকে সহযোগিতা করা। অর্থাৎ সরকার যখন কোনো সিদ্ধান্ত নিবে, তখন যেন তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে। সেক্ষেত্রে এমনও করা যেতে পারে যে নির্বাচিত সরকার তাদের নিজেদের উপদেষ্টা মণ্ডলীর ক্ষেত্রে ছাত্রদের প্রতিনিধি নিজেদের ক্ষেত্রে নিযুক্ত করে রাখবেন। অর্থাৎ ধরেন ছাত্রদের পক্ষ থেকে দাবি দাওয়া পেশ করার জন্য 2 জন বা 3 জন উপদেষ্টা সব সময় সরকারের সাথে যুক্ত থাকবেন। সেটা ছাত্র সংসদ দ্বারা নির্বাচিত হবে। সকল দেশের ছাত্ররা সেক্ষেত্রে নির্বাচিত করে তাদের প্রতিনিধি সরকারের কাছে পাঠাবেন, যারা সরকারের সাথে থাকবেন এবং সরকারের কাছে ছাত্র সমাজের দাবি দাওয়া পেশ করবেন। কিন্তু ছাত্ররাই যদি সরকার গঠন করতে চায়, অর্থাৎ পলিটিক্যালি ইনভলভড হয়, সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে মনে হয় না সেটা ফলপ্রসূ হবে, বরং হিতে বিপরীত হবে। এখন কথা হলো যে আমাদের করণীয় আসলে কি, বা আমাদের কি করা উচিত। দেখেন, একটা তত্ত্বাবধায়ক সরকার কখনোই 5 থেকে 6 বছর ধরে শাসন করবে সেটা হতে পারে না। সেক্ষেত্রে তত্ত্বাবধায়কের সরকারের উচিত অবশ্যই 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এই 2 থেকে 3 বছরের মধ্যে তাদের উচিত হচ্ছে এই দীর্ঘ 15 বছরে যারা আওয়ামী লীগের মধ্য থেকে অপকর্মে লিপ্ত ছিল, বিভিন্ন হামলা মামলার ঘটনা ঘটাইছে, তাদেরকে বিচারের আওতায় আনা, শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা, এবং তাদের দোসর যারা বড় বড় জায়গায় এখন অবস্থান করতেছে, সরকারি বড় কর্মকর্তা, তাদেরকেও জবাবদিহিমূলক বিচারের আওতায় আনা। দেখেন, এই বাংলাদেশে আওয়ামী লীগদের প্রতিপক্ষ হিসাবে একমাত্র যদি কেউ দাঁড় হইতে পারে, সেটা হচ্ছে বিএনপি। এখন অবাধ নির্বাচন হইলে কেউ যদি মনে করে যে না, আমি বিএনপিকে ভোট দিবে। যদি মনে করে না, আমি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবো, তাহলে ভোট দিবেন। যদি মনে করে না, ছাত্রদের তৈরি কোনো সংগঠনকে আমি নির্বাচিত করব, সেটাও করতে পারেন। কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা,
দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কোনো অরাজকতা, অপ্রীতিকর ঘটনা, দাঙ্গা হাঙ্গামা যাতে না করতে পারে সেজন্য জোরদার ব্যবস্থা নেয়া। সেটা অন্তর্বর্তীকালীন সরকার এই ২ থেকে ৩ বছরের মধ্যে নিশ্চিত করে তারপরে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে দিলেই তার দায়িত্ব শেষ বলে আমি মনে করি। কিন্তু যদি ৫-৬ বছর ধরে তারা এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশ পরিচালনা করে, সেটা অনেকটা স্বেচ্ছাচারিতারই শামিল। এক্ষেত্রে এখন ২ থেকে ৩ বছরে তাদের উচিত হবে সংবিধানের যেই জায়গায় লুপহোলগুলো আছে, অর্থাৎ এতদিন আওয়ামী লীগ যেই সংবিধানের দোহাই দিয়ে অপকর্ম করেছিল, সেই সংবিধানটাকে পরিবর্তন করা, অর্থাৎ এমনভাবে পরিবর্তন করা যাতে যেখানে জনকল্যাণের ক্ষেত্রে এই সংবিধানটা রচিত হয়। অর্থাৎ সংবিধানের দোহাই দিয়ে যাতে আর কেউ এরকম ক্ষমতার অপব্যবহার করতে না পারে। আর এছাড়া বলবো যে আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করা, কারণ যেই সংগঠন আয়নাঘর, পিলখানা হত্যা, হেফাজতে ইসলাম এর উপর হত্যা এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এত বছর ধরে করে আসছে, সেক্ষেত্রে এই সংগঠনের আর এই বাংলাদেশে ঠাঁই হওয়া উচিত বলে আমি মনে করি না। যদি কেউ আওয়ামী লীগের নির্বাচনে আসতে চায়, তবে সে আওয়ামী লীগের ব্যানারে না, বরং নতুন রাজনৈতিক দল বা নতুন নামে তারপরে দল গঠন করে নির্বাচনে আসতে পারে। যে কেউ নির্বাচনে আসতে পারে, কিন্তু এত বছর ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, তাদেরকে এই ২ থেকে ৩ বছরের মধ্যে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। দেখেন, যদি সেটা ৫ থেকে ৬ বছর দীর্ঘমেয়াদী হয়ে যায়, সেক্ষেত্রে এই ৫ থেকে ৬ বছরের মধ্যে আওয়ামী লীগ অবশ্যই সুসংগঠিত হয়ে আবার দেশে এমন একটা অরাজকতার সৃষ্টি করবে যেটা মোকাবেলা করার মতো শক্তি এবং সাহস আমাদের কারোই থাকবে না। অলরেডি আওয়ামী লীগের নেতৃবৃন্দ কিন্তু সেই ঘোষণা দিয়ে দিয়েছেন। তো এখন আপনি যদি বলেন যে না, নির্বাচন এত তাড়াতাড়ি হয়ে গেলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, সেটা আপনার ভুল ধারণা। নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। যদি মনে হয় যে না, আমার বিএনপিকে ভোট দেওয়া উচিত না, আপনি দিবেন না। কিন্তু সেই অজুহাতে আপনি ৫-৬ বছর ধরে লং টার্মে ক্ষমতায় রেখে নতুন একটা দলকে গঠন করতে, গঠন করিয়ে তারপরে অপোজিট পার্টি বের করে তারপরে নির্বাচন দিবেন, সেইটা তো আর একটা ফ্যাসিজমের মতোই কথাবার্তা বলে আমি মনে করি। আওয়ামী লীগের লোকজন যারা আছে, তারা যদি বাংলাদেশের রাজনীতিতে আসতে চায়, আসতে পারে। জনগণ যদি মনে করে যে না, আমি তাদের ভোট দিব, দিবে। কিন্তু যারা অপরাধী তাদেরকে আগে বিচারের আওতায় আনতে হবে। এরপরে অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিবেন। এখন আর জনগণ বোকা না, কারণ এখন অলরেডি সব ধরনের দলই বুঝে গেছে যে জনগণের ওপর দায় চাপায়া জনগণকে নিপীড়ন করে কোনো দলই ক্ষমতায় থাকতে পারে না। আমরা যখন আন্দোলন করতে শিখে গেছি, তখন আমরা যে কোনো জিনিসকেই আমরা আন্দোলন করে অর্জন করতে পারব। কিন্তু আমরা চাই না যে আবার কোনো দেশে অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হোক। এখন দেশে যারা রাজনীতি করবেন, তাদেরকে অবশ্যই আগের মতো সন্ত্রাস, আগুন সন্ত্রাস, হানাহানির রাজনীতি করে এই ক্ষমতায় টিকে থাকতে পারবেন, সেটা তারা নিজেরাও বুঝে গেছেন যে এই দিন আর নাই, এই সম্ভাবনাও আর নাই। আমার মনে হয় যে ২ থেকে ৩ বছরের মধ্যে যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়া যায়, সেক্ষেত্রে যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করে একটা সরকার পদ্ধতি গঠন করে একটা দেশের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন। সেটা বিএনপি হোক, জামাতে ইসলাম হোক বা ছাত্র জনতা পার্টি হোক, যে দলই আসুক,
আমরা চাই যে ফ্যাসিজমের নিপাত যাক, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ বাংলাদেশ হোক, নির্বাচন হোক। এখন যদি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, একদল যদি ক্ষমতায় চলে আসে, ধরেন বিএনপি নির্বাচনে ক্ষমতায় চলে আসলো, তাদের 5 বছরের শাসন আপনারা দেখবেন। যদি আপনার মনে হয় যে না, এই 5 বছরে তারা যে অপকর্ম করেছে তাদেরকে পুনরায় আর নির্বাচনে ক্ষমতায় আসতে দেয়া যাবে না, সেক্ষেত্রে আপনি ভোট দিবেন না, তাদেরকে বয়কট করে দিবেন, অন্য দলকে ভোট দিবেন, আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন। কিন্তু যদি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তো আবার আমাদের আন্দোলন করতে হবে, আবার আমাদের সংগ্রাম করতে হবে। সেজন্য আমরা চাই যে এই সংবিধানের পরিবর্তন করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জবাবদিহিমূলক সরকার গঠন ব্যবস্থা কিভাবে করা যায় সেরকম একটা পদ্ধতির ব্যবস্থা করে দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের অব্যাহতি নেয়া। যদি আপনার মনে হয় যে না, আমি আপনার সাথে একমত নই, সেক্ষেত্রে আপনি আপনার গঠনমূলক সমালোচনা কমেন্টে জানিয়ে দিতে পারেন, কিন্তু অবশ্যই কোনো গালাগালি বা ঘৃণিত শব্দ উচ্চারণ করবেন না। কারণ আমরা এখন যে বাংলাদেশে আছি সেটা একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে কোনো বৈষম্য থাকবে না। আমি আমার বাকস্বাধীনতা যেভাবে উত্থাপন করতে পারি, আপনি আপনার বাকস্বাধীনতার প্রয়োগ করতে পারেন, আপনার মতামতকে আপনি ব্যক্তয় করতে পারেন। এই বাংলাদেশই তো আমরা এতদিন চেয়েছিলাম। এতদিন কেউ ভয়ে কথা বলতে পারতো না, ঠিকমতো নিজের মতামত প্রকাশ করতে পারতো না। আমরা আন্দোলন করেছি শুধুমাত্র এই ব্যবস্থার জন্যই, যাতে আমাদের অবাধ স্বাধীনতা থাকে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক, বিএনপি ক্ষমতায় থাকুক, জামাতে ইসলামী ক্ষমতায় থাকুক, ডাজেন্ট ম্যাটার। আমাদের কাজ হচ্ছে যে সরকার ব্যবস্থাপনা পরিচালনা করুক, তারা যেন জনগণের জবাবদিহিতার সরকার হয়। জনগণ চাইলেই তাকে জবাবদিহির আওতায় আনতে পারে, জনগণ চাইলেই তাকে যেন ভোটের মাধ্যমে বাদ দিয়ে দিতে পারে। সেই বাংলাদেশই হোক আমাদের আগামীর বাংলাদেশ, আমাদের আগামীর বৈষম্য বিরোধী বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।